রুমে আসতে নিষেধ করেছিলাম না, তবুও কেন এসেছো? মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরলো, ভুরু উঁচিয়ে গমগমে গলায় জানতে চাইলো, কিছু বলা না থাকলে শুধু শুধু এসেছো কেন? যাও, চলে যাও। আগুন কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আয়মানের রুমের বিছানার এক সাইডে হাত লেগে জগ থেকে পানি পড়ে ভিজে গিয়েছে। মিনামরি কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে। ভেজা জায়গাটা খালি, সেখানে তো আর মোমকে শুতে দিতে পারে না। তাই মিনা বলেছেন মোমকে আগুনের রুমে চলে যেতে। আগুন নিষেধ করে মোম আসতে চায়নি, মিনা জোর করে পাঠিয়ে দিয়েছে। মোম মুখ কালো করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার সামনের দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগেই আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এনে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাত মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়তে না পেরে মোম ডুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইলে কিন্তু পরক্ষণে পারল না। আগুনের বলিষ্ঠ হাত দুটো মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না কমে আসতেই আগুন শান্ত কণ্ঠে শুধালো, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুঁপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে কেঁপে উঠেছে। আগুন আরো শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখলো। কপাল কুঁচকে কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠল, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এ তো কান্না করার কি আছে মোম? আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম। মোম নিজেকে সামলে কাঁদো কাঁদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠল, দুপুরে খাওয়ার পরে রুমে আসতে নিষেধ করে কাঁদছে না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলছেন বলে কষ্ট পেয়েছি। এমনভাবে রুম থেকে বেরিয়ে যেতে বলেন, মনে হলো আমি এ বাসার আশ্রিতা। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। আইমান ভাইয়ের রুমে বিছানার এক অংশ পানি পড়ে ভিজে গিয়েছিল বলে মা আমাকে আপনার রুমে চলে আসতে বলেছেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করছিলেন, সেই জন্য তো আসতে চাইনি। মা এতবার বলায় ওনার কথা ফেলতে পারিনি। ভেবেছিলাম ড্রয়িং রুম থেকে যাব, তবুও আপনার রুমে এসে আপনাকে বিরক্ত করব না। কিন্তু মা আমাকে ড্রয়িং রুমে দেখলে খারাপ ভাবতেন, তাই আপনার রুমে চলে আসতে হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবো। তবে আপনার কথায় মোম কষ্ট পেয়েছে মাস্টারমশাই। মোমের বুকে ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আবার জলে টইটুম্বুর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো, এভাবে বলা উচিত হয়নি। মেয়েটা ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথায় বাজে ইফেক্ট পড়েছে। এতটা বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলেই কাজ করার জন্য নিজেই ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারতো। কী দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তবে মোমের সরস স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করেছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষে রেখে কত টালবাহানা করে, সেই হিসাবে আগুনের বউটা তো চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দুহাতেও অঙ্গুলি ফুটে মোমের মুখোশ ছেড়ে তুলে নিল। বইয়ের কপালে দীর্ঘভাবে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই অক্ষিকোটর জমানো নোনা পানি গড়িয়ে পড়ল গালে। আগুন সেই পানি মুছে দিয়ে শীতল গলায় বলল, সরি মোম, মোমকে কষ্ট দেওয়ার জন্য মোমের মাস্টার মশাই। এ তো হলো সরি, আর কখনো এভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। মোম মায়াভরা নয়নের তাকায় স্বামীর আদরে। লম্বা শ্বাস টানল আগুন। মোমের চোখের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছেন কেন? বলবেন আমাদের রুম। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না। মনে রেখো, তোমার মাস্টারমশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আগুন ভুরু কুঁচকে চওড়া গলায় জানতে চাইল, সত্যি? আর মন খারাপ করবো না তো? মোম দুদিকে মাথা নেড়ে বোঝালো সে মন খারাপ করবে না। আগুন নিরেট স্বরে বলল, একটু হাসো। মোম গোমরা মুখ করে রাখলো। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, না হাসলে মনে করবো এখনও রাগ করে আছো।
একটু হাঁচো না সকিনার মা। লাস্টের কথাটা আগুন সুর টেনে বলল। মোম ফিক করে হেসে ফেলল। মোমের হাসি দেখে আগুনের অদরকনি হাসি ফুটে উঠল। আগুন প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। বইয়ের যে এত জ্বালা সেটা আগুন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারতো না বউরা এত ছিচকাদুনে হয়। আশানুরূপ প্রায় ফোন করে আফ্রিকা তাকে কিভাবে জ্বালিয়ে মারে সেসব আগুনকে বলতো। এতে আগুন কোনো ভাবান্তর হতো না, কিন্তু এখন নিজের বউর কথায় কথায় কেঁদে ফেলায় আশানুরূপের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে। ভাগ্যিস মোম আফ্রিকার মতো তেড়ামি করে না, আগুনের সকল কথা মেনে চলে। মোম কত শান্তশিষ্ট, নয়তো বদরাগী আগুনের সাথে দুদিনেও সংসার করতে পারতো না। মিনা ঠিকই বলেছেন, মোম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন, এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণে আগুনের বনিবনা হয় না। মোম বিছানা থেকে উঠতে উঠতে মোমকে উদ্দেশ্য করে বলো, শোনো একটু ঘুমিয়ে নাও, বিকেলে ময়ূরীকে নিয়ে শপিং মলে চলে যেও, আয়মা থাকবে তোমাদের সাথে। সেই জন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মোম চঞ্চল কণ্ঠে শুধালো, কেন যাব? শপিং মলে মানুষ কি করতে যায়? অবশ্যই শপিং করতে যায়, তাই না? মোম চনমনে কণ্ঠে বলো, কিন্তু আমাদের শপিং করার কোনো দরকার নেই, সব কিছুই আছে। আগুন বিরক্ত হলো, ধমকে উঠে বলো, হাজার থাক, তবুও আমি যখন বলেছি তুমি শপিংয়ে যাবে মানে যাবে। তার অবাধ্যতা আমি পছন্দ করি না মোম। মোমের মুখটা চুপসে গেল, গোমরা মুখে জবাব দিল, ঠিক আছে যাব। আপনি যাবেন না? না, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হতো। কোথায় যাবেন? এ তো কথা বলছো কেন? যেটা বললাম সে কাজটা করো। আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। ঘুম আসছে না, চুপ করে শুয়ে থাকো। মোম মোম ব্যগ্র গলায় বলে ওঠে, এখন শুতে ইচ্ছে করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে। কথা কেন শুনছো না মম? মোম ঠোঁট উল্টে বলল, শুতে মন না চাইলে সেটা আমার দোষ নাকি? আচ্ছা তাহলে তুমি বসে থাকো। আগুন গা ছাড়া ভাব মোমের পছন্দ হলো না, কিঞ্চিত রাগ নিয়ে বলল, দূর, আমি শপিং করতে যাব না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। সারা রাতের মধ্যে একবারও বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো গলায় মোম আটকে উঠল। আগুন বাসা থেকে চলে যাবে, এটা মোম কখনই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মোমের দিকে চেয়ে আগুন চক্ষু হাসলো। বউকে জব্দ করতে আগুন ভালোই পারে। কালকে মোম শপিং করতে না গেলেও সারপ্রাইজটা দিবে কীভাবে? সেই জন্য মোমকে শপিংয়ে পাঠানো অত্যন্ত জরুরি। হসপিটালের বেডে বসে আছে আয়মান। তার পাশে বিরক্তকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তির কারণ আয়মান। তাকে কপাল ফাটিয়ে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে সেই জন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আয়মানকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, তখন একজন নার্স এসে আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আয়মান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। নার্স ভ্রু কুঁচকে জানতে চাইল, তাহলে কার হাতে করবে? আয়মান জানায় যে এই মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতে ব্যান্ডেজ করবে। এরপর এতবার বলার পরও আয়মান নাচের কথা শোনেনি। আয়মানের এক কথা, সে তার কপালে ফাটিয়েছে ব্যান্ডেজ সে হাতেই করবে। তারপর থেকে মেয়েটির মুখে বিরক্তিকর আওয়াজ ফুটে ওঠে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস, তুমি এই ছেলের কপাল ফাটিয়েছ কেন? কী করেছিল সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে সেই জন্য এই অবস্থা করেছ? মেয়েটি কপাল কুঁচকে তাকায় নার্সের দিকে, চড়া গলায় জবাব দিল, কী যাতা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো এই ছেলেকে চিনি না। আর রইল বাকি কপাল ফাটানো, এই ছেলেটা খুবই ভদ্র, আবার আমার ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি আছে। এত ভদ্র ছেলেদের আমি পছন্দ করি না। ছেলেদের গা জ্বলে, দেখলেই গা জ্বলে, তাই এই ছেলের কপাল ফাটিয়েছি। নার্স অচেনা মেয়েটির দিকে চোখ দুটো বড় বড় করে তাকায়। ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি, নির্ঘাত এই মেয়ে পাবনা ফেরত পাগল, নয়তো এমন অদ্ভুত কথাবার্তায় কেউ বলে। আর এই ছেলেটা ভারী অদ্ভুত, যে তার কপাল ফাটালো তার কিছু বলে উল্টো তার হাতে ব্যান্ডেজ করতে চাচ্ছে। দুজনই পাগল। নার্স তিরিক্ষি মেজাজ নিয়ে জানায়, সে যাই হোক, এই ছেলে তো তোমার হাতে ছাড়া আর কারো হাতে ব্যান্ডেজ করবে না। এই নাও ফার্স্ট এড বক্স, এটাতে সব কিছু আছে। যেহেতু ক্ষতটা অতটা গভীর না, অল্প জায়গা নিয়ে থেতলেছে, তাই ইনজেকশন দিতে হবে না। ওষুধ লিখে দিচ্ছে, ওগুলো 3 বেলা খেতে হবে।
আর ব্যান্ডেজ করা দ্রুত সিট খালি করে বিদায় হও। এক পেশেন্ট নিয়ে বসে থাকলে তো আর চলবে না। আমাদের আরও অনেক পেশেন্ট আছে, তাদের জন্য তো সিটের ব্যবস্থা করতে হবে নাকি? মেয়েটা ভাবলেশীন গলায় বলল, আমি একে ব্যান্ডেজ করে দিতে পারবো না। একে টাচ করতেও আমার রশিতে বাঁধবে। এর পর্যায়ে আয়মান খেপে উঠল, ঝাঁঝালো গলা চেঁচিয়ে বলল, এই মেয়ে এখন কিন্তু বেশি বেশি বলছো। তোমার কোন পাকা ধরে মই দিয়েছি আমি, হ্যাঁ? আমাকে টাচ করলে তোমার রশিতে বাঁধবে? অথচ সারাটা রাস্তা আমাকে সাথে ঘেঁষে বসে এসে আমাকে এক হাতে আগলে ধরে হাসপাতালে নিয়ে আসলে তখন রুচিতে বাঁধল না? কার কপাল ফাটিয়েছ জানো? বিখ্যাত বিজনেসম্যান রাশেদ শিকদারের ছোট ছেলে আয়মা শিকদারের। এই অপরাধ আমি চাইলে তোমাকে জেলেখানে টানাতে পারি। তখন তোমার চেটাং চেটাং কথা কোথায় যায় আমিও দেখে নিব। এ কথা মেয়েটির মুখ খানিকটা চুপসে গেল। জেলখানায় গেলে বাবা ভীষণ কষ্ট পাবে, হয়তো বা রাগও করবে। তার থেকে বরং এই উটকো ঝামেলাটাকে কপালে ব্যান্ডেজ করে দিয়ে বিদায় হলে দেওয়াই ভালো। সেটাই ভালো হয়। ইচ্ছে না থাকাও সত্ত্বেও আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে অচেনা মেয়েটি। আয়মান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির শ্যামলাটে মুখোচুরির দিকে। মেয়েটি নরম আয়মানের থেতলানে যাওয়া কপাল। এই মেয়ে যা ধানি লঙ্কা, কিছু জিজ্ঞেস করলে বলবে না, সেটা এমন খুব ভালো করে বুঝতে পেরেছে। মুহূর্তের মাথায় দুষ্ট বুদ্ধি খেয়ে গেল। খানিকটা গলা খাকিয়ে দিয়ে ব্যগ্র গলায় শুধালো, বাবুর আম্মু তোমার বাসা কোথায়? মেয়েটি ভেবাচেকা খেয়ে গেল। আশেপাশে নজর বুলায় না। না, এই রুমে ও ছাড়া তো আর কোনো মেয়ে নেই। নার্স ওষুধ লিখে আর কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। তাহলে কি কথাটা ওকে উদ্দেশ্য করে বলো? ভুরু কুচকে তাকায় আয়মানের দিকে, নাক ফুলিয়ে চওড়া গলায় বলে ওঠে, এই কাকে বাবুরাম্মু বলছেন আপনাকে? আপাতত তুমি ছাড়া এখানে তো কেউ নেই। ওনার কি মাথার আগে থেকে সমস্যা, নাকি আমি মাথায় আঘাত করার পর সমস্যার সৃষ্টি হয়েছে? আয়মান তাচ্ছিল্যি গলায় বলল, আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আর ঠিক নেই। বাবুরাম্মু? তখন থেকে কি বাবুরাম্মু বাবুরাম্মু বলছেন? আমার তো এখনো বিয়ে হয়নি, বাবু আসবে কোথা থেকে? আয়মান দুষ্টু এসে বলল, তুমি চাইলে খুব শিগগিরই আমাদের বাবু চলে আসবে। শুধু বলো তুমি রাজি কি না। আপনার সাথে এসব ফালতু কথা বলার সময় আমার নেই। ব্যান্ডেজ করা হয়ে গেছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে যান। এমন গোমরা মুখে উত্তর দিল, যা, এ তো তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হয়ে গেল। ব্যাপার না, চলো আমরা একসাথে বসে কিছুক্ষণ কথা বলি। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। বলে রুম থেকে চলে যেতে উদ্যত হতেই আইমান মেয়েটির হাত টেনে ধরল। মেয়েটি ভুরু কুচকে তাকায়, চেঁচিয়ে বলে উঠল, আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আয়মান বেড থেকে নেমে বাঁকা এসে বলল, রাশিদ শিকদারের ছোট ছেলে আয়মান শিকদারকে ভরা রাস্তায় অপমান করা? আল্লাহর অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আয়মান শিকদারের ভাষ্যমতে সে মেয়েটির উপকার করায় মেয়েটি কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করতে চেয়েছে। কেউ মেয়েটিকে চিনে থাকলে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ রইল। একবার ভাবো, এতক্ষণ আমি যা যা বললাম এটা যদি কালকে নিউজে দেখানো হয় তাহলে কেমন হবে? মেয়েটি ভড়কে গেল, বার করে পলক ঝাপটালো। এই ছেলে মতিগতি ঠিক লাগছে না। শুষ্ক ঢোক গেল। ভয়টা লুকিয়ে বেশ দাম্ভিক সহিত বলে ওঠে, এমন কিছুই হবে না, কারণ আমি তো আপনাকে মারতে চাইনি। আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন বলে আমি আপনাকে পাল্টা আঘাত করেছি। মারতে চেয়েছেন কি চাননি সেটা তো আর পাবলিক জানে না। পাবলিক তো সেটাই জানবে যেটা আমি তাদেরকে জানাবো। আজকাল টাকায় কথা বলে, বুঝেছ? আর তোমার থাপ্পড় মেরেছিল বুঝি তোমার শার্টের কলার চেপে ধরেছিলে বলে? কেন ধরেছিলে? মেয়েটা বুঝতে পারছে এই ছেলেটা বাবার অনেক ক্ষমতা, এর সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। মৃদু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি একজন চাঁদাবাজ। হোয়াট? আয়মান অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সম্মুখে মেয়েটির দিকে। গমগমে আওয়াজে জিজ্ঞেস করলো, এরকম ভেবেছে কেন? আমাকে দেখে কি তোমার চাঁদাবাজ মনে হয়? মেয়েটি ভাবলেশীন গলায় জবাব দিল, না, তবে এখন অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে চাঁদাবাজি করে তো, তাই আর কি। আমার ঠোঁট কেমন গম্ভীর কণ্ঠে বলল, ভুল যখন করেছ তখন এর দাম তোমাকে দিতে হবে। মানে? আমার মেয়েটির মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে ফেস হিসিয়ে বলল, মানে এখন আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। যদি না শুনো? যদি না শুনি? আয়মান শটান হয়ে দাঁড়ালো, রাশভারী গলায় বলো, না শুনলে একটু আগে যেটা বলেছি সেটা কাজের মাধ্যমে করে দেখাবো। মেয়েটি তর্জনী উঠিয়ে গমগমে গলায় জবাব দিল, দেখুন। আয়মান কথা কেড়ে নিয়ে মুচকে এসে বলল, দেখাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখিনি। আমার কথা না শুনে সেটাও খুব শিগগিরই দেখতে পারবে। মেয়েটি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখে বলল,
বলুন কি করতে হবে আমাকে, বলুন কি করতে হবে আমাকে। সো সুইট। এখন যা যা জিজ্ঞেস করবো সব কিছু সঠিক উত্তর দিবে এবং আমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই তুমি নিজের বাড়িতে যাবে। এখন তো আপনি ঠিক আছেন। ভুল, আমি ঠিক নেই। একা একা বাসায় যেতে পারবো না। মাথা ঘুরে যদি পরে গিয়ে আবার ব্যথা পাই তখন, তাই তোমাকেও সাথে করে যেতে হবে। তাছাড়া তোমারও বাসাটা চেনা হয়ে যাবে। তবে আপাতত ভাসুরের বাসাটা চিনে রাখো। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন ভাসুর? এখানে আবার ভাসুর আসলো কোথা থেকে? আরমান মেয়েকে এসে জবাব দিল, কিছু বলিনি। আচ্ছা, তোমার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ো? বলবো না? বলতে তো হবেই। মনে আছে তো আমার কথা না শুনলে? মেয়েটি বিরক্ত নিয়ে বলে, আনিকা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সামনে এক্সাম দিব। আর বাসার ঠিকানা বলবো না। আমার ঠোঁট কামড়ে হাসে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যতটুকু বলেছো এনাফ। বাসার ঠিকানা বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিতে পারবো। আপনি কেন আমাদের বাসা খুঁজবেন? সেটা এখন তোমায় না জানলেও চলবে। দেরি হচ্ছে, চলো। আনিকার সামনের দিকে হনহনিয়ে হাঁটা ধরলো। আইমান ফের পিছু ডাকলো, চল শক্ত করে তাকালো সে। আইমান মিটি হেসে ব্যঙ্গ গলায় বলল, একা হাঁটতে কষ্ট হচ্ছে, তোমার সাপোর্ট দরকার। আনিকা দীর্ঘশ্বাস ছাড়লো। না চাইতে আইমানের এক বাহু আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। আইমান বাহু ছাড়িয়ে আনিকার কাঁধ জড়িয়ে ধরলো। আনিকা কটমট করে তাকাতেই আইমান জানায়, এভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। আর জাস্ট বাহু আঁকড়ে ধরার ঠিক মতো হাঁটতে পারছি না। এখন একদম পারফেক্ট। আইমান বাসায় পৌঁছে আনিকাকে বিদায় দেওয়ার সময়ও মেয়েটাকে জ্বালাতে ভুলল না। আইমানের কপালে ব্যান্ডেজ দেখে মিনা অস্থির হয়ে পড়লেন। আইমান মাকে শান্ত করে বলল, হাঁটতে গিয়ে পিচ ঢালা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে কপালে কিছুটা ব্যথা পেয়েছে, এখন সে ঠিক আছে। মিনা নিজ হাতে ছেলেকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। আইমান চলে গেল ভাইয়ের সাথে কথা বলতে। আগুন ভেবেছিল আয়মানকে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিবে, কিন্তু আয়মানের কপালে ব্যান্ডেজ দেখে আর রাগারাগি করলো না। আয়মান আগুনের রুমে এসে দেখে দরজা খোলাই আছে। তবুও একবার টোকা দিয়ে মৃদুস্বরে ডেকে উঠল, বড়, ভেতরে আসবো? আগুন গমগমে গলায় জবাব দিল, না। আয়মান হকচকিয়ে যায়। লেট করেছে বলে হয়তো ভাই রাগ করেছে। ছাপাই দেওয়ার প্রস্তুতি নিতে আগুন রুম থেকে বেরিয়ে দরজা আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আয়, মোম ঘুমাচ্ছে, রুমে কথা বলবে, ও ঘুমের ব্যাঘাত ঘটবে। আয়মান চলল ভাইয়ের পিছু পিছু। আগুন ড্রয়িং রুমে এসে থামলো। সোফায় বেশ আয়েশ করে বসলো। আয়মানকে ইশারায় পাশে বসতে বলল। আয়মান বসলো। আগুন ভারী কি গলায় জানতে চাইলো, এই কাজটা করতে বলেছিলে করেছিস? তুমি চিন্তা করো না, সঠিক সময় এসে পড়বে। তুমিও তবু তুমি একবার চাইলে তুমি চিন্তা করো না, সঠিক সময় এসে পড়বে। তবুও তুমি একবার চাইলে রিসিভ করতে যেতে পারো। যাব। তোর কপাল ফাটলো কিভাবে? আয়মান থমথমে খায়। স্মিত এসে জবাব দিল, তখন তো বললাম হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রাশভারী কণ্ঠে শুধালো, তুই শুধু হোঁচটই খাস, হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যাস, রাস্তায় পড়ে যাস। মেয়েরা তো একবার হোঁচট খায় না, তুই ছেলে হয়ে যতবার হোঁচট খাস। আয়মানের মুখে চুপসে গেল, কিছুটা অপমানিত বোধ করলো। ভাই ওই পরে একমাত্র ওর রাস্তা ক্লিয়ার করে দিত, তাই আর আগুনের থেকে কিছু লুকালো না। লুকানোর কি আছে? না হোক কাল, আগুন তো ওকে জানাতেই হবে। আয়মান গড়গড় করে রাস্তায় আনিকার সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে কপালে আঘাত পেল, হসপিটালে যাওয়া, তারপর আনিকার সাথে বাসা আসা পর্যন্ত সব কিছুই খুলে বলল, কিছুই লুকায়নি। আগুন মনোযোগ দিয়ে সবটা শুনল। আয়মান নিষ্পাপ মুখ করে ভাইয়ের নিকট আবেদন জানায়, ও আই রিয়েলি লাইক হার, আই থিঙ্ক আই লাভ হার। আগুন ভুরু কুচকে চড়া গলায় বলল, পছন্দ করেছিস মানলাম, কিন্তু আজকেই তো দেখা হলো, এই তো ঘন্টাখানিক হবে, এর মধ্যে ভালোবেসে ফেললি? আমার ঠোঁট উল্টে বলো, ভালোবাসতে হলে কি বেশি সময় লাগে নাকি? তোমার হয়তো অনেক সময় লাগতে পারে, আমার না। তুমি তো একটা নিরামিষ, নয়তো তোমাদের বিয়ের মাস পেরিয়ে গেল অথচ এখনও চাচুর ডাক শুনতে পারলে না। আমাকে একবার বিয়ে করিয়ে দেখো, তোমার আগে যদি বাবা হতে না পেরেছি তখন বলো। আগুন ধমকে বলে উঠল, লাগাম টেনে কথা বল আয়মান, বড় ভাইয়ের এসব কথা বলতে লজ্জা করে না?
আয়মান ভাবলেশীন কণ্ঠে বলল, লজ্জা লাগবে কেন? ছেলেদের লজ্জা থাকতে নেই, এতে নিজেরই ক্ষতি। বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সামনে থেকে চলে যা। আয়মান বুঝতে পারলো আগুন রেগে যাচ্ছে, কিন্তু ভাই রেগে গেলে তো মহা মুশকিল। দেখা যাবে তার শখের আনিকা হাতছাড়া হয়ে গেল। তাই নত মস্তিষ্কে মাসুম চোখে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা আর বলবো না, তবুও রাগ করো না। আমি তো তোমার ওই কাজটা করে দিয়েছি বলো। আমার বিকেলে ভাবিকে নিয়ে শপিং মলে যেতে হবে। ভেবো না, আঘাতের শুরু তো দিয়ে বাসায় বসে রেস্ট নিব। ব্যথায় মেডিসিন খেয়েছি, আমি এখন একদম ঠিক আছি। শপিংয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। আগুন নিশ্চুপ রইল। আয়মান আমতা আমতা করে বলল, বলছিলাম কি, তোমার এই সারপ্রাইজ প্ল্যানিংটা মিটে গেলে আনিকার ফ্যামিলির সাথে কথা বলো, আমার একটা ব্যবস্থা করে দিও প্লিজ। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আমার তড়িৎ গতিতে পুনরায় বলে ওঠে, আরে না, এখনই বিয়ে করতে চাচ্ছে না, আপাতত জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে দিলেই হবে। আগুন এবার সিরিয়াস হয়ে জানতে চাইলো, মেয়েটা জানে তুই তাকে পছন্দ করিস? না। মেয়েটা কি তোকে পছন্দ করে? আরে না, ও তো আমাকে সহ্যই করতে পারে না, পছন্দ তো দূর। আগুন থমকে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোকে পছন্দ করে না, তুই তাকে পছন্দ করিস সেটাও জানে না, তাহলে তো তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট কীভাবে হবে? মেয়েটা যদি রাজি না থাকে, তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কখনই তোদের এঙ্গেজমেন্ট করাবো না। আয়মান একটু ভেবে বলে, আনিকা যদি রাজি থাকে তখন তো আর কোনো সমস্যা থাকবে না, তাই না? হুম, ঠিক আছে, আনিকাকে রাজি করানোর দায়িত্ব আমার। ও রাজি হয়ে গেলে তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলবে, ওকে? দেখা যাক, আগে রাজি তো করা, পরেরটা পরে ভেবে দেখা যাবে। আগুন উঠে দাঁড়ায়, স্তম্ভায় প্রস্থান করলো নিজের রুমের দিকে। দরজা আটকে বিছানায় আসে। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, আশা করা যায় বিকেলের মধ্যে সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক। মোম ওপাশ ফিরে শুয়ে আছে। আগুন ভুরু কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, ঘুম পাগলি বলে ঘুম আসছে না, তাহলে এখন কে ঘুমাচ্ছে? মোম নয় তো কে? আমার বউ? ও হ্যাঁ, ছকিনার মা। না না, আমার হবু বাবুর আম্মু। আগুনের নিজের বোকা বোকা কথায় নিজে কিঞ্চিৎ মুচকি হাসলো। নিজের বালিশ মোমের বালিশের সাথে মিশিয়ে মোমের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। পেছন থেকে মোমকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। এভাবে কিছু মুহূর্ত কাটার পর আগুন ঝুঁকে নিজের মুখটা মোমের মুখের সামনে আনলো। মোমের কোনো হেলদোল নেই, সে আরামে ঘুমাচ্ছে। মোমের মুখের সামনে আসা কিছু বেহায়া চুলগুলো আঙুল দিয়ে কানে পিছে গুঁজে দিল। এই চুলগুলোর প্রতি আগুনের ভীষণ হিংসে হচ্ছে। এই কোমল নরম মুখে কেবল আগুনের পোস্টের বিচরণ ঘটবে, আর কারো আধিপত্য বিচার আগুন সহ্য করতে পারবে না, সেটা চুল হলেও না। এই বেহায়া চুলগুলো উড়ে এসে আগুনের বইয়ের মুখে কি সুন্দর তাদের জায়গা করে নিচ্ছে। আগুন চরম বিরক্ত। ভারী নিঃশ্বাসের উত্তপ্ত নরম অষ্টপুট ছুঁয়ে দিল মোমের মসৃণ গালে। গাঢ় করে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিয়েবার তোমাকে নিজে থেকে কিছুই দেয়নি আমার কোমলমতি, এখন যে সারপ্রাইজগুলো দিব আশা করি পুষে যাবে। যদিও মানুষের চাহিদা শেষ নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার। তবে এই সুখের পাশাপাশি তোমার কপালে দুঃখ আছে, তুমি তৈরি থেকো। বলেই মোমকে বুকের সঙ্গে মিশিয়ে শুয়ে পড়ল। মানুষের জীবন একটা কঠিন চক্র, এই চক্র মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবার নয়। এই কঠিন চক্রের বেড়াজাল থেকে প্রতিটি মুহূর্ত লড়াই করে বাঁচতে হয়, টিকে থাকতে হয়। এই সাময়িক সময়ের জন্য আসা পৃথিবীতে এই মানুষগুলো ঘুমানোর আগে কত শত স্বপ্ন বুনে, সেটাই থাকে কত আকাঙ্ক্ষা, অথচ কখনো কখনো ঘুম ভাঙলে সেই সোনালি স্বপ্নগুলো আলো অন্ধকারে ঢেকে সেখানে প্রতিস্থাপিত হয় কত শত বিষাদের ছায়া। বিকালের মধ্যভাগ শেষের সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি, তবুও জেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ব্যবসা গরমে অতিষ্ঠ করে তুলেছে ধরনী। নেই কোনো হিমশীতল বাতাস, থেমে থেমে ধুলোবালির নিজে চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড পরিবেশকে করে তুলেছে আরও অসহনীয়। এইরকম পরিবেশ কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তার জ্যামে আটকে পড়েছে তারা। সাথে আছে আইমান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের। আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই, সে নিজেই গাড়ি নিজে চালায়। আইমানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আয়মান সামনে সিটে বসেছে,
পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসিযুক্ত বিলাসবহুল গাড়ি করে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না, নয়তো বুঝতে পারতো খেটে খাওয়া মানুষের কত কষ্ট। বুঝতে পারতো তাদের শরীরের আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুন ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আইমন শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজার কলিং বেল চাপ দিতে কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিউৎকাল। পরক্ষণে ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল। ক্ষীণ স্বরে ডেকে ওঠে, মা। মোমের মা আতিফা বানু মেয়ের মাথায় ছেলের হাত বুলিয়ে দেয়। মোম ফুপিয়ে কাঁদছে। মেয়েকে বুক থেকে তুলে পরমা ধরে কপালে চুমু এঁকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি এসে বললেন, কেমন আছিস মা? মোম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তো মা। ভালো আছি রে, আর কাঁদিস না। ভেতর আয়। এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়ে বলে ফেলবে। তোর শ্বশুরবাড়ির মানুষ দুজন তো বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মোমের হুঁশ পেল। কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় দিয়ে জানায়, একদম ভুলে গিয়েছিলাম। আয়মান ময়ূরীর দিকে তাকিয়ে লতিফাকে উদ্দেশ্য করে বলল, উনি আয়মান ভাইয়া সম্পর্কে আমার দেবর হয়, আর ময়ূরী আপুকে তো চেনই। আয়মান ময়ূরী আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করলো। শপিংয়ের জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিংগুলো ড্রয়িং রুমে নিয়ে রাখলো। ড্রয়িং রুমে এসে মোম দেখতে পেল ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুরের দিকে শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মোম একদৌড়ে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা থেকে উঠে মেয়েকে বুকে আগলে নিলেন। স্মিত হেসে বললেন, আমি এসেছি বলে কি তুই খুশি হসনি? মোম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলে, এসব কী বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিত হেসে বললেন, তাহলে কাঁদছিস কেন? মোম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এ কান্না খুশির বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমাকে ভুলেই গেছিলে। ভুলিনি রে মা, জামাইয়া থেকে সবসময় তোর খবর নিতাম। মুনিয়ার চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মোমকে জড়িয়ে ধরলো। মোমকে বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আরমান ময়ূরী খলিলের সাথেও ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে গেল। মোম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোমরা এখানে কখন এসেছো? তোমরা আসবে আমাকে বলনি কেন? খলিল জবাব দিলেন, তোরা আসার কিছুক্ষণ আগে এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বয়না করেছিলি বাড়ি যাওয়ার জন্য, সেই জন্য আগুন বাবাজি আমাদের ফোন করে বলেছে তোর সাথে দেখা করে যেতে। আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাই চলে আসলাম তোকে দেখতে। আমরাও তো তোকে অনেক দিন ধরে দেখি না, আর আমাদের আসতে সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য। তোকে সারপ্রাইজ দিবে বলে জানানো হয়নি। জামাই তোকে জানাতে নিষেধ করেছিল। মোম গাল ফুলিয়ে বলল, তবুও একবার জানালে কি হতো? রাশেদ মোমের দিকে চেয়ে মুচকি এসে বললেন বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো না বলে দেয়, তাই না? মোম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করলো, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হলো। মোম আমতা আমতা করে আতিফাকে জিজ্ঞেস করলো, মা উনি কোথায় জানো কি? কে? আগুনের কথা বলছিস? মোম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে, তার নাকি একটা কাজ আছে। ওহ, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মোম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চলো বোনের সাথে। মোম ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুনিয়া বাচ্চা সুলভ ডগর ডগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধপ করে তুলতুলে নরম বিছানায় বসে পড়ল। বস্তির বিছানায় কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরঙ্গ উঠে দাঁড়ায়। মোম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ড্যাব ড্যাব করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কী রে, কী দেখেছিস? আপু, তোমাদের খাটে বসলে সেটা হালকাভাবে নিচের দিকে চলে যায় কেন? বোনের বোকা বোকা কথায় মোম পিক করে হেসে ফেলল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে
মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হলো। সাহসা বোনকে জড়িয়ে ধরলো। মোম হেসে মুনিয়ার গাল টেপে দিল। মোমের হাত নিয়ে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। ওদের কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানার জালিমটা একটু বেশি নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেই জন্য কোনো ভারী ব্যক্তি বা ভারী বস্তু খাটের উপর পড়লে সেটা কিঞ্চিত নিচের দিকে চলে যায়। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দেয়, কত সুন্দর। আর আমাদের বাড়ির বিছানায় তো নরম না, শুনলে কেমন শরীর ব্যথা করে। মুনিয়া রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়ে মুনিয়া রাজ্যের সকল কাজ জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়ে মনোযোগ শহরে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের সাথে আয়মান ময়ূরীও এসে যোগ দিল। মোম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত করে রেখেছে আয়মান। ওর এক একটা মজার মজার কথায় মুনিয়া খিলখিল করে হাসছে। ইতিমধ্যে আয়মানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত 8টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনো বাসায় ফেরেনি। মমির চিন্তা হতে লাগলো। চঞ্চল পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বেয়ান মিলে কথা বলছেন আর রান্না করছেন। মোম গিয়ে তাকিদের পাশে দাঁড়ায়। মোমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মোম ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞেস করবে কি করবে না সেটাই ভাবছে। মোমের আর জিজ্ঞেস করা প্রয়োজন হলো না। তখনই ওর সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজালো। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, দেখো হয়তো আগুন এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। মিনার বলতে দেরি হলো আগুন এসেছে শুনে মোমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করলো না। মেয়ের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আতিফা। মোমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মোম যে আগুনের কথা জানতে রান্নাঘরে এসেছিল সেটা ওর ছুটে চলে দেখেই তিনি বুঝতে পেরেছেন, তার মানে মেয়ে তার শ্বশুরবাড়িতে সুখেই আছে। প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। দরজা খুলে দিতেই আগুনের ক্লান্ত মুখশ্রী নজর আটকায়। হাতে রয়েছে বড়সড় একটা ব্যাগ। ব্যাগের ভেতর কী আছে মোম জানে না। মোম ঠোঁট মেলে কিছু বলতে উদ্যত হতেই আগুন ওকে পাশ কাটিয়ে চলে যায়। মোমের মনটা খারাপ হয়ে গেল। পর মুহূর্তে ভাবলো হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মোম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মাকে বলে ফ্রেশ হতে চলে গেল। মোম আগুনের টি শার্ট ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল, ওকে ওর শাশুড়ি ডাকছেন। অজ্ঞাতা মোম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে রাশেদ, খলিল, আয়মান বসে বসে টিভি দেখছে। টিভিতে তখন নিউজ চলছে, যদিও আয়মানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আনিকাকে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আয়মানের পাশে বসলো। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বললেন, সামনে তো মোমের এসএসসি পরীক্ষা, কি পরীক্ষা দেওয়া হবে না? সেসব নিয়ে কি এখনো কিছু ভাবনি? আগুন ভুরু কুঁচকে তাকায় বাবার দিকে। শান্ত গলায় বলল, মোমের একাডেমির বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে গিয়েই দিবে। ভালো। এরপর আর রাশেদের সাথে আগুনের কথা হলো না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ, খলিল তারাই বলছেন। কাটা গিয়ে সময় রাত 10টা ঠেকেছে। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মোমেই ঘুমাচ্ছে, আর বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমালে চলবে না। মোম ঘুমিয়ে পড়তেই আগুন উঠে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেওয়ালে কিছু বেলুন ফুলিয়ে টানানো হয়েছে। আয়মান আরেকটা বেলুন ফুলানোর সময় ঠাস করে বেলুনটি ফুটে গেল। ময়ূরী মৃদু ধমকে বলল, আস্তে, শব্দ করিস না। আয়মান মেকি হেসে উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো, বড় রকমের সুন্দর একটি বার্থডে কেক রাখা। কেকের উপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টায়। সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছালো। এখনো 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মোমকে ডেকে তুলল। মোম ঘুমো ঘুমো চোখে পিটপিট করে তাকায়। তাড়া দিয়ে বলো, মোম দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। আগুনের উত্তেজিত বলা কথা মোমের তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টারমশাই? গেলেই দেখতে পাবে।
এখন আমার সাথে চলো। আগুন মোমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মোম চোখে কিছু দেখতে পারছে না। চারপাশ অন্ধকার। এর কারণ আগুনের বলিষ্ঠ একটি হাত মোমের চোখ ঢেকে আছে। আগুন টেবিলের সামনে মোমকে দাঁড় করিয়ে আস্তে করে মোমের চোখ থেকে হাতটা সরিয়ে নিল। তৎক্ষুনি পরিচিত কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। বাকি সবাই মৃদু আওয়াজে মোমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আয়মান, মৌরি, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছেন। মোম তড়াক করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে আপনজনের মুখ, সাথে একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মোম তো ভুলেই গেছিল আজকে তার জন্মদিন। কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসলো আগুনের থেমে থেমে বাক্য, শুভ জন্মদিন মোম। খুশিতে মোম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, ইসমিস হেসে বললেন, জন্মদিনের কেউ কান্না করে? বোকা মেয়ে, একদম কান্না করবে না। দোয়া করি 16তম বছরে পা রাখলি। দোয়া করি এভাবে সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। আতিফা মেয়েকে আদর করে দিলেন। একে একে সবাই মোমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেরেছে ছোট ছোট গিফট মোমের হাতে তুলে দিলেন। শুধু আগুন মোমকে কিছু দেয়নি। গম্ভীর কণ্ঠে বলেন, কি ব্যাপার আগুন, আজকে তোমার বউয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিয়েছে আর তুমি কিছু দিলে না কেন? আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, প্রয়োজন মনে করছি না তাই দেইনি। রাশেদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু কথা কড়া শুনিয়ে দিতে ইচ্ছে করেছে, কিন্তু মোমের বাবা মায়ের সামনে কিছু বলার সঠিক মনে করলেন না তিনি। সেই জন্য আগুনের গা ছাড়া ভাবে কথাটা হজম করে নিলেন। আমার কপট রাগ দেখে বলল, ভাই আবার আলাদা করে কি গিফট দিবে? কিছু দেওয়া লাগবে না, ভাই নিজেই তো আস্ত একটা গিফট। পরপর মোমের দিকে চেয়ে বলল, ভাবি দ্রুত কেকটা কাটো, ঘুম পাচ্ছে আমার। মোম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষ ওর আপন, কাকে রেখে কাকে আগে খাওয়াবে। মোম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারলো তার কোমলমতির মনের কথা? হয়তো তাই তো মোমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কেক হাতে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার বাবা মাকে কেক খাওয়াও। আগুনের সম্মতি পেয়ে মোম প্রথমে খলিলকে কেক খাওয়ালো, তারপর মাকে। ঘুরে আগুনের দিকে কেকের টুকরো ধরলো। আগুন কেক খেলো না, মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোমকেই খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে সবাইকে কেক খাওয়ালো। তো বাকিদের হাতে কেক খেলো। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেলো। কত মজার কেক, গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশি মজা। কেক কাটা শেষ হতে আয়মান ময়ূরীকে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসল বাড়ি ফিরে যায়নি। ঠিক করা হলো আয়মানের রুমে রাশেদ, খলিল আর আয়মান থাকবে এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমালে কি আর হবে। ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করেছেন মিনা। বালিশ কম্বলের সোফায় থাকা ছোট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশ মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করবেন। ময়ূরী মোমকে ডেকে বলে, এই আমার সাথে একটু আসো। জি আসছি। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমে জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা স্বরে গোমরা মুখে বলল, আপনি তখন কেক কেন খাননি? নাকি আমার হাতে খেতে চাচ্ছিলেন না? আগুন ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে রাখে। দুহাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলে, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও, আমি আমার কেক খেয়ে নেব। গভীর রাত্রে জনপ্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহল পূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, ধীর কদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতে ভুরু কুচকে ফেলল। পুরো রুম অন্ধকার। রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা। বাইরে থেকে রাস্তার জ্বলন্ত সোডিয়ামের সূক্ষ্ম আলো রুমে প্রবেশ করছে, তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। তখন হাঁক ছেড়ে ডাকে, মম কোথায় তুমি, রুমে আসো। কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট জ্বালিয়ে দিল। পেছনে ফিরে আসতেই নেত্রযুগল ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। মতো সেজে আগুনের বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না, বড় করে ঘোমটার আড়ালে তার মুখচ্ছিরি লুকিয়ে আছে। গুটিসুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতেই রমণীটি নড়ে চড়ে উঠল। আগুন অধৈর্য সহিত রমণীর মাথার ঘোমটা ফেলে দিল। অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমলমতি সিগ্ধ মুখচ্ছিরি।
আগুন বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন সূক্ষ্ম ঢোক গিলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীর চিরচেনা সেই কম্পন নামলো। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাদমস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে, লম্বা চুলগুলো খোলা, সেটার পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান। চোখে মোটা করে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক। ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতেই যেন মোমের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ কানে গলায় হাতে স্বর্ণের অলংকার নেই, সেটায় রয়েছে পাথরের কানের ঝুমকো, গলায় পাথরের লকেট বিশিষ্ট একটা চেন, আর হাতে কাচের চুড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির হলো মোমের কাঁপন থাকা ওষ্ঠে।